গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আদর্শ হিন্দু হোটেল। আজ থাকছে এর প্রথম পর্ব। রানাঘাটের রেল বাজারে বেচু চক্কতের হোটেলে যে রানাঘাটের আদি ও অকৃত্রিম হিন্দু হোটেল, একথা হোটেলের সামনে বড় বড় অক্ষরে লেখা না থাকিলেও অনেকেই জানে। কয়েক বছরের মধ্যে রানাঘাট রেল বাজারের অসম্ভব রকমের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে হোটেলটির অবস্থা ফিরিয়া যায়। আজ 10 বছরের মধ্যে হোটেলের পাকা বাড়ি হইয়াছে। 4 জন রসুয়ে বামুনে রান্না করিতে করিতে হিমশিম খাইয়া যায়, এমন খদ্দেরের ভিড়। বেচু চক্কতি, বয়স 50-এর ওপর, না ফর্সা না কালো, দোহারা চেহারা, মাথায় কাঁচা পাকা চুল। হোটেলের সামনের ঘরে একটা তক্ত পোষে কাঠের হাত বাক্সের ওপর কনুয়ের ভর দিয়া বসিয়া আছে। বেলা 10টা। বনগাঁ লাইনের ট্রেন এইমাত্র আসিয়া দাঁড়াইয়াছে। কিছু কিছু প্যাসেঞ্জার বাহিরের গেট দিয়া রাস্তায় পড়িতে শুরু হইয়াছে। বেচু চক্কদের হোটেলের চাকর মতি রাস্তার ধারে দাঁড়াইয়া হাঁকিতেছে। এইদিকে আসুন বাবু, গরম ভাত তৈরি, মাছের ঝোল, ডাল, তরকারি, ভাত, হিন্দু হোটেল বাবু। 2 জন লোক বক্তৃতায় ভুলিয়া পাশের যদু বারুজ্যের হোটেলের লোকের সাদর আমন্ত্রণ উপেক্ষা করিয়া বেচু চক্কতির হোটেলেই ঢুকিল। এই যে বোচকা, এখানে রাখুন। দাঁড়ান বাবু, টিকিট নিতে হবে এখানে। কোন ক্লাসে খাবেন? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, নাকি ফার্স্ট ক্লাসে তো 5 আনা, সেকেন্ড ক্লাসে 3 আনা? এই হোটেলের নিয়ম, পয়সা দিয়া বেচু চক্কতির নিকট হইতে টিকিট, 1 টুকরা সাদা কাগজের নম্বর ও শ্রেণী লেখা, কিনিয়া ভেতরে যাইতে হইবে। সেখানে একজন রসুয়ে বামন বসিয়া আছে, খদ্দেরের টিকিট লইয়া তাহাকে নির্দিষ্ট স্থানে বসাইয়া দিবার জন্য। খাইবার জায়গা দরমার বেড়া দিয়া 2 ভাগ করা, একদিকে ফার্স্ট ক্লাস, অন্যদিকে সেকেন্ড ক্লাস। খদ্দের খাইয়া চলিয়া গেলে এইসব টিকিট বেচু চক্কতির কাছে জমা দেওয়া হইবে। সেগুলি দেখিয়া তহবিল মিলানো ও উদ্বৃত্ত ভাত তরকারির পরিমাণ তদারক হইবে, রসুয়ে বামুনিরা চুরি করতে না পারে। চাকর ভেতরে আসিয়া বলিল, মোটে 4 জন লোক খদ্দের, 2 জন ওদের ওখানে গেল। বেচু চক্কতি বলিল, যাকগে, তুই আর একটু এগিয়ে যা, শান্তিপুর আসবার সময় হলো। এই গাড়িতে 2-5টা খদ্দের থাকেই, আর ভেতরে মামুনকে বলে আয় শান্তিপুর আসবার আগে যেন আর ভাত না চড়ায়, 1 ডেকচিতে এখন চলুক। এমন সময় হোটেলের ঝি পদ্ম ঘরে ঢুকিয়া বলিল, পয়সা দাও বাবু, দই নিয়ে আসি। বেচু বলিল, দই কি হবে? পদ্ম হাসিয়া বলিল, একজন ফার্স্ট ক্লাসে খাবে, আমায় বলে পাঠিয়েছে, দই চাই, পাকা কলা চাই। বেচু বলিল, কে বলতো? খদ্দের? খদ্দের তো বটেই, পয়সা দিয়ে খাবে, এমনি না। আমার ভাইপো আসবে দেশ থেকে, এই শান্তিপুরে গাড়িতে। না না, তাকে পয়সা দিতে হবে না, সে ছেলে মানুষ, 2-1 দিনের জন্য আসবে, তার কাছ থেকে পয়সা কিসের? দইয়ের পয়সা নিয়ে যা। বেচু কথা কখনো কাহাকেও বলে না, কিন্তু পদ্মঝির সম্বন্ধে অন্য কথা। পদ্মঝি এ হোটেলে যা বলে তাই হয়, তাহার উপর কথা বলিবার কেহ নাই, সেজন্য দুষ্ট লোকে নানা রকম মন্দ কথা বলে, কিন্তু সেসব কথায় কান দিতে গেলে চলে না। শান্তিপুরের গাড়ি আসিবার শব্দ পাওয়া গেল। হোটেলের চাকর খদ্দের আনিতে স্টেশনে যাইতেছিল। বেচু চক্কতি বলিল, খদ্দের বেশি করে আনতে না পারলে আর তোমায় রাখা হবে না, মনে রেখো। আমার খরচা না পোষালে মিথ্যে চাকর রাখতে যাই কেন? গেল হপ্তাতে তুমি মোটে 23টা খদ্দের এনেছ, তাতে হোটেল চলে? পদ্মঝি বলিল, তোমায় পুই পুই করে বলে হার মেনে গেলাম, 3 আনা বাড়িয়ে 14 পয়সা করো, আর ফার্স্ট ক্লাস টেলাস তুলে দাও। কটা খদ্দের হয় ফার্স্ট ক্লাসে? যদু বারুজ্যের হোটেলে রেট কমিয়েছে শুনে। বেচু বলিল, চুপ চুপ, একটু আস্তে আস্তে বল না, কারো কানে কথা গেলে এক্ষুনি। এমন সময় 2 জন খদ্দের সঙ্গে করিয়া মতি চাকর ফিরিয়া আসিল। বেচু বলিল, আসুন বাবু, পুটুলি এখানে রাখুন। কোন ক্লাসে খাবেন বাবুরা?
5 আনা আর 3 আনা। একজন বলিল, তোমার সেই বামুন ঠাকুরটি আছে তো, তার হাতে রান্না খেতে এলাম। আমরা সেবার খেয়ে গিয়ে আর ভুলতে পারিনি। মাংস হবে? না বাবু, মাংস তো রান্না নেই, তবে যদি অর্ডার দেন তো ওবেলা। লোকটি বলিল, আমরা মোকদ্দমা করতে এসেছি কিনা, যদি জিতে পোড়ামা আর সিদ্ধেশ্বরে ইচ্ছেই, তবে হোটেলে আমাদের আজ থাকতেই হবে। কাল উকিলের বাড়ি কাজ আছে, তাহলে আজ ওবেলা 3 সের মাংস চাই, কিন্তু সেই বামুন ঠাকুরকে দিয়ে রান্না করানো চাই, নইলে আমরা অন্য জায়গায় যাব। ইহারা টিকিট কিনিয়া খাইবার ঘরে ঢুকিলে পদ্মঝি বলিল, পোড়ার মুখে মিনসে আবার শুনতে না পায়, কি যে ও রান্না সুখ্যাত করে লোকে, তা বলতে পারিনি। কি এমন মরণ রান্নার? বেচু বলিল, টিকিটগুলো নিয়ে আয় তো ভেতর থেকে, এবেলার হিসেবটা মিটিয়ে রাখি। আর এখন তো গাড়ি নেই, আবার সে একটাই মুরুগাছা লোকাল। পদ্ম বলিল, কেন, আসাম মেল? আসাম মেলে আর তেমন খদ্দের আসছে কই? আগে আগে আসাম মেলে 8টা-10টা খদ্দের ফি দিন পাওয়া যেত। কি যে হয়েছে বাজারের অবস্থা। পদ্মঝি ভেতরে গিয়ে রসুয়ে বামুনের নিকট হইতে টিকিট আনিয়া বলিল, শোনো মজা, ফার্স্ট ক্লাসের ডাল যা ছিল সব সাবার, হাজারি ঠাকুরের কাণ্ড। এদিকে এই খদ্দের বাবু গিয়ে তাকে একেবারে সজ্ঞে তুলে দিচ্ছে। তুমি হেন রাধো, তুমি তেমন রাধো বলে যত অনাছিষ্টে কাণ্ড, যা দেখতে পারিনি তাই। এখন ডালের কি করবে বলো? ডাল কতটা আছে দেখলি? লবডঙ্কা, আর মেরে কেটে 3 জনের মতো হবে। কজনের মতো ডাল দিয়েছিলি? 10 জনের মতো মুগের ডাল আলাদা ফার্স্ট ক্লাসে মুড়ি ঘন্টের জন্য দিয়েছি। সেকেন্ড ক্লাসে 30 জনের মুসুরি খেসারি মিশেল ডাল। হাজারি ঠাকুরকে ডেকে দে। পদ্মঝি হাজারি ঠাকুরকে সঙ্গে করিয়া আনিল। লোকটার বয়স 45-46, একহারা চেহারা, রং কালো, দেখিলে মনে হয় লোকটা নিপাট ভালো মানুষ। বেচু চক্কতি বলিল, হাজারি ঠাকুর, ডাল কম হলে কি করে? হাজারি ঠাকুর বলিল, তা কি করে বলবো বাবু, রোজ যেমন ডাল খদ্দরে দেই তার বেশি তো দেইনি, কম হলে আমি কি করব বলুন? পদ্মঝি ঝঙ্কার দিয়া বলিল, তোমার হাড়ে হাড়ে বদমাইশি ঠাকুর, আমি স্পষ্ট দেখেছি তুমি ওই খদ্দের বাবুদের মুখে রান্নার সুখ্যাতি শুনে তাদের পাতে উড়কি উড়কি মুড়ি ঘন্ট ঢালছ। পয়সা করিও দিয়েছে বোধহয় বকশিস। হাজারি বলিল, বকশিস এই হোটেলে কত পাই দেখছো তো পদ্ম দিদি, একটা বিড়ি খেতে কেউ দেয়? আজ 5 বছর এখানে আছি, তুমি কেবল বকশিস পেতে দেখো আমাকে। পদ্ম বলিল, তুমি মুখে মুখে তক্ক করো না বলে দিচ্ছি। পদ্মঝি কাউকে ভর করে না, কথা বলবার মেয়ে নয়। ফার্স্ট ক্লাসের বাবুরা পুজোর সময় তোমার গেঞ্জি কিনে দেয়নি? ইস, ভারী গেঞ্জি একটা কিনে দিয়েছিল বুঝি, পুরনো গেঞ্জি। বেচু চক্কতি বলিল, যাও যাও ঠাকুর, বাজে কথা নিয়ে বকো না। বেশি খদ্দের আসে, ডালের দাম তোমার মাইনে থেকে কাটা যাবে। কেন বাবু, আমার কি দোষ হলো এতে? পদ্মদিদি 8 জনের ডাল মেপে দিয়েছে, তাতে খেয়েছে 11 জন। পদ্ম এবার হাজারি ঠাকুরের সামনে আসিয়া হাত মুখ নাড়িয়া চোখ পাকাইয়া বলিল, 8 জনের ডাল মেপে দিয়েছি, নচ্ছার বদমাইশ, গাঁজাখোর কোথাকার। 10 জনের 10-এর অর্ধেক 5 পোয়া ডাল তোমায় দেইনি বের করে? হাজারি ঠাকুর আর প্রতিবাদ করিতে বোধহয় সাহস পাইল না। পদ্মঝি অত অল্পে বোধহয় ছাড়িত না, কিন্তু ইতিমধ্যে খদ্দেররা আসিয়া পড়াতে সে কথা বন্ধ করিয়া চলিয়া গেল। হাজারি ঠাকুরও ভেতরে গেল। বেলা প্রায় 2:30। আসাম মেল অনেকক্ষণ আসিয়া চলিয়া গিয়াছে। হাজারি ঠাকুর একা খাওয়ার ঘরে খাইতে বসিল। বড় ডেকচিতে 2টিখানি মাত্র ভাত ও কড়ায় একটুখানি ঘাটার তরকারি পড়িয়া আছে। ডাল মাছ যাহা ছিল পদ্মঝিকে তাহার বড় থালায় বাড়িয়া দিতে হইয়াছে। সে রোজ বেলা 1:30টার সময় রান্নাঘরে উদ্বৃত ও ডাল তরকারি মাছ নিজের বাসায় লইয়া যায়। রসুয়ে বামুনদের জন্য কিছু থাকুক আর না থাকুক। অন্য রসুয়ে বামুনটা উড়িয়া, তার নাম রতন ঠাকুর। সে হোটেলে বসিয়া খায় না, তাহারও বাসা নিকটে।
সেও ভাত তরকারি লইয়া যায়। হাজারের এখানে কেহ নাই, সে হোটেলেই থাকে, হোটেলেই খায়। রোজ তার ভাগ্যে এই রকম, বেলা 2:30 পর্যন্ত খালি পেটে খাটিয়া দুটি করকরে ভাত, কোনোদিন সামান্য একটু ডাল, কোনোদিন তাও না, ইহাই তাহার বরাদ্দ। ডেকচিতে বেশি ভাত থাকিলে পদ্মছি বলিবে, অত ভাত খাবে কে, ও তো 3 জনের খোরাক, আমার থালায় আরো 2টি বেশি করে ভাত বেড়ে দিও। হাজারি ঠাকুর খাইতে বসিয়া রোজ ভাবে, আর 2টো ভাত থাকলে ভালো হতো, না হয় তেঁতুল দিয়ে খেতাম। পদ্মটা কি সোজা বদমাইশ মাগি, পেট ভরে যে কেউ খায় তাও তার সহ্য হয় না। যদু বারুজ্যের হোটেলে বেলা 11টার সময় রাঁধুনি বামুন 1 থালা ভাত খেয়ে নেয়, আমাদের এখানে তা হবার জো আছে? বাব্বা, যেমন কর্তা তেমন গিন্নি। পদ্মঝিকে মনে মনে গিন্নি বলিয়া হাজারি ঠাকুর খুব আমোদ উপভোগ করিল। মুখ ফুটিয়া যাহা বলা যায় না, মনে মনে তাহা বলিয়াও সুখ। খাওয়ার পরেই মাত্র 2.5 ঘন্টা ছুটি। আবার ঠিক বেলা 5টায় উনুনে ডেকচি চাপাইতে হইবে। রতন ঠাকুর এই সময়টা বাসায় গিয়ে ঘুমোয়, কিন্তু হাজারি ঠাকুর চূর্ণী নদীর ধারে ঠাকুর বাড়িতে কিংবা রাধাবল্লভ তলায় নাট মন্দিরে একা বসিয়া কাটায়। না ঘুমাইয়া একা বসিয়া কাটাইবার মানে আছে? হাজারি ঠাকুরের এই সময়টা হইতেছে ভাবিবার সময়। এই সময় ছাড়া নির্জনে ভাবিবার অবসর পাওয়া যায় না। সন্ধ্যা 7টা পর্যন্ত রান্নার কাজে ব্যস্ত থাকিতে হয়, রাত 11টা পর্যন্ত খদ্দেরদের পরিবেশন, রাত 12টা পর্যন্ত নিজেদের খাওয়া দাওয়া, তারপর কর্তার কাছে চাল ডালের হিসাব মিটানো। রাত 1টার দিকে শুইবার অবসর পাওয়া যায় না। দুদণ্ড একা বসিয়া ভাবিবার সময় কই? চূর্ণী নদীর ধারে জায়গাটি বেশ ভালো লাগে। ওপারে শান্তিপুর যাইবার কাঁচা সড়ক, খেয়া নৌকায় লোকজন পারাপার হইতেছে, গ্রামের বাঁশবন, শিমুল গাছ, মাঠ, কলাই ক্ষেত, গাবতলিন্ডর বেড়া ঘেরা গৃহস্থ বাড়ি। হাজারি ঠাকুর একটা বিড়ি ধরাইয়া ভাবিতে আরম্ভ করিল। আজ 5 বছর হইয়া গেল বেচু চক্রবর্তীর হোটেলে। প্রথম যেদিন রানাঘাট আসিয়া হোটেলে ঢোকে সে কথা আজও মনে হয়। গাংনাপুর হইতে রানাঘাট আসিয়া সে প্রথমেই গেল বেচু চক্রবর্তীর হোটেলে কাজের সন্ধানে। কর্তার সামনেই বসিয়াছিলেন, বলিলেন, কি চাই? হাজারি বলিল, আজ্ঞে বাবু, রসুই বামুনের কাজ করি, কাজের চেষ্টায় ঘুরছি, বাবুর হোটেলে কাজ আছে। তোমার নাম কি? আজ্ঞে হাজারি দেব শর্মা, উপাধি চক্রবর্তী। এইভাবে নাম বলিতে হাজারির পিতা ঠাকুর তাহাকে শিখাইয়া দিয়াছিলেন। বাড়ি কোথায়? গাংনাপুর স্টেশনে নেমে যেতে হয় এরোশোলা গ্রামে। রাত্রে জানো? বাবু একদিন রাঁধিয়ে দেখুন, মাংস মাছ যা দেবেন সব পারব। আচ্ছা, 3 দিন এমনি রাখতে হবে, তারপর 7 টাকা মাইনে দেব, আর খেতে পাবে। রাজি থাকো, আজই কাজে লেগে যাও। সেই হইতে আজ পর্যন্ত 7 টাকার 1 পয়সা মাহিনা বাড়ে নাই, অথচ খদ্দের বাবু সকলেই তাহার রান্নার সুখ্যাতি করে, যদিচ পদ্মঝিয়ের মুখে একটা সুখ্যাতির কথাও সে কখনো শুনে নাই। ভালো কথা তো দূরের কথা, পদ্মঝি তাহাকে আশবটি পাতিয়া পারে তো কোটে। গরিব লোক, এ বাজারে চাকরি ছাড়িয়া দিয়া যাইবেই বা কোথায়? যাক, তাহার জন্য সে তত ভাবে না, তাহার মনে একটা বড় আশা আছে, ভগবান তাহা যদি পূর্ণ করেন কোনো দিন, তবে তাহার সকল খেদ দূর হইয়া যায়। হোটেলের কাজ সে খুব ভালো শিখিয়া লইয়াছে। সে নিজে একটা হোটেল খুলিবে। হোটেলের বাহিরে লেখা থাকিবে, হাজারি চক্রবর্তীর হিন্দু হোটেল, রানাঘাট, ভদ্রলোকদের সস্তায় আহার ও বিশ্রামের স্থান, আসুন, দেখুন, পরীক্ষা করুন। কর্তার মতো তাকিয়া ঠেস দিয়া বসিয়া টিকিট বিক্রয় করিবে, রাঁধুনি বামুন ও ঝিবাবু বলিয়া ডাকিবে, সে নিজে বাজারে গিয়া মাছ তরকারি কিনিয়া আনিবে। এই হোটেলের মতো ঝিয়ের উপর সব ভার ফেলিয়া দিয়া রাখিবে না, খদ্দেরদের ভালো জিনিস খাওয়াইয়া খুশি করিয়া পয়সা লইবে। সেই কয় বছরে বুঝিয়া দেখিল, লোকে ভালো জিনিস, ভালো রান্না খাইতে পাইলে 2 পয়সা বেশি রেট দিতেও আপত্তি করে না। এ হোটেলের মতো জুয়াচুরি সে করবে না। মসুরি ডালের সঙ্গে
কম দামের খেসারি ডাল চালাইবে না? বাজারে কানা পোকা ধরা বেগুন, রেন চালানি বরফ দেওয়া সস্তা মাছ বাছিয়া বাছিয়া হোটেলের জন্য কিনিবে না? এখানে খদ্দেরদের বিশ্রামের বন্দোবস্ত নাই। যাহারা নিতান্ত বিশ্রাম করিতে চায়, কর্তার গদিতে বসিয়া এক আধটা বিড়ি খায়, কিন্তু তাহার মনে হয় বিশ্রামের ভালো ব্যবস্থা থাকিলে সে হোটেলের লোক বেশি আসিবে। অনেকে খাওয়ার পরেই একটু গড়াইয়া লইতে চায়। সে তাহার হোটেলে একটা আলাদা ঘর রাখিবে খুচরা খদ্দেরদের বিশ্রামের জন্য। সেখানে তক্তপোষের ওপর শতরঞ্চি ও চাদর পাতা থাকিবে, বালিশ থাকিবে, তামাক খাইবার বন্দোবস্ত থাকিবে। কেউ একটু ঘুমাইয়া লইতে চাইলেও অনায়াসে পারিবে। খাও দাও, বিশ্রাম করো, তামাক খাও, চলিয়া যাও। রানাঘাটের কোনো হোটেলে এমন ব্যবস্থা নাই, যদু বাণিজ্যের হোটেলেও না। ব্যবসা ভালো করিয়া চালাইতে হইলে এইসব ব্যবস্থা দরকার, নইলে রেলগাড়ির সময় স্টেশনে গিয়া শুধু আসুন বাবু ভালো হিন্দু হোটেল বলিয়া চেঁচাইলে কি আর খদ্দের আসে? খদ্দেররা খোঁজে আরামে ভালো খাওয়া, যে দিতে পারিবে তাহার ওখানেই লোক ঝুঁকিবে। অবশ্য ইহা সে বোঝে, আজ যদি একটা হোটেলের বিশ্রামে ঘর করে, তবে দেখিতে দেখিতে কালই রানাঘাটের বাজারময় সব হিন্দু হোটেলেই দেখা দেখি বিশ্রামের ঘর খুলিয়া বসিবে, যদি তাহাদের খদ্দের টানা যায়। তবু একবার নাম বাহির করিতে পারিলে প্রথম যে নাম বাহির করে তাহারই সুবিধা। আরও কত মতলব হাজারের মাথায় আছে, শুধু খদ্দেরের বিশ্রাম ঘর কেন, মোকদ্দমা মামলা যাহারা করিতে আসে তাহারা সারাদিনের খাটুনির পরে হয়তো খাইয়া দাইয়া একটু তাস খেলিতে চায়, সে ব্যবস্থা থাকিবে। পান তামাকের দাম দিতে হইবে না, নিজেরাই সাজিয়া খাও বা হোটেলের চাকরেই সাজিয়া দিক। চুনি নদীর ধারে বসিয়া একা ভাবিলে এমন সব কত নতুন নতুন মতলব তাহার মনে আসে, কিন্তু কখনো কি তাহা ঘটিবে? তাহার মনের আশা পূর্ণ হইবে? বয়স তো হইয়া গেল 46-এর ওপর, সারা জীবন কিছু করিতে পারে নাই। 7 টাকা মাহিনার চাকরি আজও ঘুচিল না। ছা পোষা গরিব লোক, কি করিয়া কি হইবে তাহা সে ভাবিয়া পায় না। তবু সে কেন ভাবে রোজ এসব কথা? এই চুনি নদীর ধারে বসিয়া ভাবিতে বেশ লাগে, তাই ভাবে। তবে বয়স হইয়াছে বলিয়া দমিবার পাত্র সে নয়। 46 বছর এমন কিছু বয়স নয়, এখনো সে অনেক দিন বাঁচিবে। কাজে উৎসাহ তাহার আছে। হোটেল খুলিতে পারিলে সে দেখাইয়া দিবে কি করিয়া সুনাম করিতে পারা যায়। হোটেল খুলিয়া মরিয়া গেলেও তাহার দুঃখ নাই। সময় হইয়া গেল, আর বেশিক্ষণ বসিয়া থাকা চলিবে না। পদ্মঝি এতক্ষণ উনুনে আঁচ দিয়াছে, দেরি করিয়া গেলে তাহার মুখ নাড়া খাইতে হইবে। আর কি লাগানি ভাঙানি কর্তার কাছে লাগাইয়াছে, সে নাকি গাঁজা খায়, অথচ সে গাঁজা ছোয়নি কোশমিনকালে। ফিরিবার পথে ছোট বাজারে রাধাবল্লভ তলা। হাজারি ঠাকুর প্রতিদিন এখানে এই সময় ভক্তি ভরে প্রণাম করিয়া যায়। বাবা রাধাবল্লভ, তোমার চরণে পড়িয়াছি ঠাকুর, মনোবাঞ্ছা পূরণ করো। পদ্মছির ঝাঁটা খেতে পারি আর পারি নেই। ওই কর্তাবাবুর হোটেলের পাশে পদ্মছিকে দেখিয়ে দেখিয়ে যেন হোটেল খুলিতে পারি। হোটেলে ফিরিয়া দেখিল রতন ঠাকুর এখনো আসে নাই। পদ্মঝি উনুনে আঁচ দিয়া কোথায় গিয়াছে। বেচু চক্কতেই দিবা নিদ্রা হইতে উঠিয়া বাসা হইতে ফিরিয়াই হাজারিকে ডাক দিলেন। শোনো, আজ আমাদের এখানে কজন বাবু মাংস খাবেন, ফিস্টি করিবেন। তারা আমায় আগাম দামও দিয়ে গেলেন, যাতে সকাল সকাল চুকে যায় তার ব্যবস্থা করবে। ওরা মুর্শিদাবাদের গাড়িতে আবার চলে যাবেন, মনে থাকবে তো? রতন এখনো আসেনি। হাজারির দুঃখ হইল, বেচু চক্কতি এ কথা তাহাকে কেন বলিল না যে তাহার হাতের রান্না খুব ভালো, অতএব সে যেন নিজেই মাংস রাঁধে। কখনো ইহারা তাহার রান্না ভালো বলে না সে জানে, অথচ এই রান্না শিখিতে কি সে কি পরিশ্রমই না করেছে। রান্না কি করিয়া ভালো শিখিল সে এক ইতিহাস। হাজারির মনে আছে, তাহাদের এরোশোলা গ্রামে একজন সেকালের প্রাচীনা ব্রাহ্মণ বিধবা থাকিতেন। তখন হাজারির বয়স 9-10 বছর। রান্নায় তার শুধু সাধারণ ধরনের সুখ্যাতি নয়, অসাধারণ সুনামও ছিল। গ্রামের বাহিরেও অনেক জায়গায় লোকে তার নাম জানিত। হাজারির মা তাকে বলিল,
খুড়িমা, আপনার তো বয়স হয়েছে, কবে চলে যাবেন? আপনার গুণ আমাকে দিয়ে যান, চিরকাল আপনার নাম করব। তিনি বলেন, আচ্ছা, তোকে বউ একটা জিনিস দিয়ে যাব, কি করে নিরামিষ চচ্চড়ি রাঁধতে হয় সেটাই তোকে দিয়ে যাব। সেই বৃদ্ধা হাজারের মাকে ওই একটিমাত্র জিনিস শিখাইয়াছিলেন, এবং সেই একটি জিনিস রাঁধিবার গুণেই হাজারের মায়ের নাম ওদিকের ৮-১০খানা গ্রামে প্রসিদ্ধ ছিল। শুনিতে অতি সামান্য জিনিস, নিরামিষ চচ্চড়ি, ওর মধ্যে আছে কি? কিন্তু এ কথার জবাব পাইতে হইলে হাজারের মায়ের হাতে নিরামিষ চচ্চড়ি খাইতে হয়। দুঃখের বিষয়, তিনি আর বাঁচিয়া নাই, ও বৎস দেহ রাখিয়াছেন। হাজারি মায়ের রন্ধন প্রতিভা উত্তরাধিকার সূত্রে লাভ করিয়াছে। মাংস মাছ সবই রাঁধে ভালো, কিন্তু তার হাতে নিরামিষ চচ্চড়ি এত চমৎকার যে বেচু চক্কতির হোটেলে একবার যে খাইয়া যায় সে আবার ঘুরিয়া সেখানেই আসে। রেল বাজারে তো অতগুলো হোটেল রহিয়াছে, সে আর কোথাও যাইবে না। আজও মাংস রাঁধিবার ভার তাহার উপরই পড়িল। খদ্দেরা মাংস খাইয়া খুব তারিফও করিতে লাগিল, কিন্তু আসলে তাহাতে হাজারের ব্যক্তিগত লাভ বিশেষ কিছুই নাই, খদ্দেরের মুখে প্রশংসা ছাড়া। পদ্মছি তাহাকে একটা উৎসাহের কথাও বলিল না, বেচু চক্কতিও তাই। অনেক রাত্রে সে খাইতে বসিল। এত যে ভালো করিয়া নিজের হাতের রান্না মাংস, তাহার নিজের জন্য তখন আর কিছুই নাই। যাহা ছিল কর্তাবাবু নিজের বাসায় পাঠাইয়া দিয়াছেন। তারপরেও সামান্য কিছু যা অবশিষ্ট ছিল পদ্মঝি চাটিয়া পুটিয়া লইয়া গিয়াছে। খাইবার সময় রোজই এমন মুশকিল ঘটে, তাহার জন্য বিশেষ কিছুই থাকে না। এক একদিন ভাত পর্যন্ত কম পড়িয়া যায়, মাছ মাংস তো দূরের কথা। বয়স ৪৬ হইলেও হাজারি খাইতে পারে ভালো, খাইতেও ভালোবাসে, কিন্তু খাইয়া অধিকাংশ দিনই তার পেট তরে না। রাত 12:30, কর্তাবাবু হিসাব মিলাইয়া চলিয়া গিয়াছেন। হোটেলে সে আর মতি চাকর ছাড়া আর কেহ রাত্রে থাকে না। পদ্মঝি অনেকক্ষণ চলিয়া গিয়াছে, রাত 10টার পরে সে থাকে না কোনোদিনই। মতি চাকর বলিল, চলো, ছোট বাজারে যাত্রা হচ্ছে, শুনতে যাবে বামুন ঠাকুর? এত রাত্রে যাত্রা? পাগল আর কি, সারাদিন খেটে আবার ওসব শখ থাকে। আমি যাব না, তুই যাস তো যা, এসে ভাড়ার ঘরে জানালায় টোকা মারিস, দোর খুলে দেব। মতি চাকর ছোকরা মানুষ, তাহার শখও বেশি, সে চলিয়া গেল। মতি যাইবার কিছুক্ষণ পরে কে একজন বাহির হইতে দরজা ঠেলিল। হাজারি উঠিয়া গিয়া দরজা খুলিয়া পাশের হোটেলের মালিক খোদ যদু বাণিজ্যকে দরজার বাহিরে দেখিয়া আশ্চর্য হইয়া গেল। যদু বাণিজ্যের হোটেলের সঙ্গে তাহার রেশারেশি করিয়া কারবার চলে। তিনি এত রাতে এখানে কি মনে করিয়া? কখনো তো আসেন না। হাজারের মন সম্ভ্রমে পূর্ণ হইয়া গেল। যদু বাণিজ্যে একটা হোটেলের কর্তা, সুতরাং হাজারের কাছে সেও তার মনিবের সমান দরের লোক, এরকম মনিবি। যদু বাণিজ্য বলিল, আর কে আছে ঘরে? যদুর আসিবার উদ্দেশ্য বুঝিতে না পারিয়া হাজারি ততক্ষণে মনে মনে আকাশ পাতাল ভাবিতেছিল। বিনীতভাবে বলিল, কেউ নেই বাবু, আমিই আছি। মতি ছিল ছোট বাজারে যাত্রা। যদু বাণিজ্য বলিল, চলো ঘরের মধ্যে বসি, তোমার সঙ্গে কথা আছে। ঘরের মধ্যে বসিয়া যদু বাণিজ্যে বেচু চক্কতির গদিতে বসিয়া একবার চারিদিকে চাহিয়া লইয়া বলিল, তুমি এখানে কত পাও ঠাকুর? আগে 7 টাকার খোরাকি। কাপড় চোপড় দেয়? আগে বছর 2খানা কাপড়। যদু বাণিজ্যে কাশিয়া গলা পরিষ্কার করিয়া বলিলেন, শোনো, আমার হোটেলে তুমি কাজ করতে যাবে, তোমায় 10 টাকার খোরাকি দেব, বছরে 3খানা কাপড় পাবে, ধোপা নাপিত তেল তামাক, যাবে? হাজারি দস্তর মতো অবাক হইয়া গিয়াছিল, কিছুক্ষণ সে কথা বলিতে পারিল না। তারপর বলিল, বাবু, এখন তো কিছু বলিতে পারি নে, ভেবে বলবো। ভেবে বলা বলি আর কি, আমার যে কথা সেই কাজ। তুমি কাল থেকে হোটেলে ছেড়ে আমার হোটেলে চলো, কাল থেকেই আমি নিতে রাজি। তবে হ্যাঁ, বেচু চক্কতির সঙ্গে আমি অসরস করতে চাইনি, সেও ব্যবসাদার, আমিও ব্যবসাদার। হাজারের মাথা যেন ঘুরিয়া উঠিল,
কেহ দেখিতেছে না তো? পদ্মছি কোথাও আড়ি পাতিয়া নাই তো? সে তাড়াতাড়ি বলিল, এখন আমি কোনো কথা বলতে পারবো না বাবু, কাল ভেবে বলবো। কাল রাত্রিরে এমন সময় আসবেন। যদু বাড়ুজ্যে চলিয়া গেল। হাজারি গাঁজা খায় এ খবর একেবারে মিথ্যা নয়, তবে খায় খুব সঙ্গোপনে এবং খুব কম। আজ এই ব্যাপারে পরে সে এক কলিজা গাঁজা না সাজিয়া পাইল না। সংসারে কেহ এ পর্যন্ত তাহাকে ভালো লোক বা ভালো রাধে বলিয়া খাইবার সঙ্গে সঙ্গে তাহার পুরস্কার দিতে চায় নাই। খদ্দেরের মুখের ফাঁকা কথায় পেট ভরে না তো। যদুবাবু নিজে বাড়ি বহিয়া আসছেন। তাহাকে 10 টাকা মাহিনার চাকরি, মায় খোরাকি ধোপা নাপিত দিতে। এতদিন রানাঘাটের বাজারে আছে, কখনো কাহারোর সঙ্গে মেশে না, সে মিশিতে ভালোবাসে না। তাহার জীবনে আশা যে সেটা 10 জনের সঙ্গে মিশিয়া আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়াইলে পূর্ণ হবে না। তাহাকে খাটিতে হইবে, বাজার বুঝিতে হইবে, হিসাব রাখা শিখিতে হইবে। একটা ভালো হোটেল চালাইবার যাহা কিছু সুলুক সন্ধান সব সংগ্রহ করিতে হইবে। সংসারে উন্নতি করিতে হইলে, দেশের কাছে বড় মুখ দেখাইতে হইলে, পরের মুখে নিজের নাম শুনিতে হইলে সেজন্য চেষ্টা চাই, খাটুনি চাই। আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়াইলে কিংবা মতি চাকরির মতো ছোট বাজারের বারোয়ারি যাত্রা শুনিয়া বেড়াইলে কি হইবে? রাত অনেক, মাথা গরম হইয়া গিয়াছে, ঘুম আসার নামটি নাই। দরজা খটখট শব্দ হইল। হাজারি উঠিয়া দরজা খুলিল। সে আগেই বুঝিয়াছিল মতি চাকর ফিরিয়াছে। মতি ঘরে ঢুকিয়া বলিল, এখনো ঘুমোনি ঠাকুর? এখনো জেগে যে? হাজারি গাজার কলিকা লুকাইয়া রাখিয়া তবে মতিকে দরজা খুলিয়া দিতে গিয়াছিল। বলিল, যে গরম, ঘুম আসবে কি? সারাদিন আগুনের তাতে যাত্রা দেখলে নে? মতি বলিল, যাত্রার আসরে জায়গা নেই, লোক ভর্তি, ফিরে এলাম। চলো, এক জায়গায় যাবে ঠাকুরমশাই। কোথায়? পাড়ার মধ্যে। চলো না, ঘুম যখন নেই একটু ঘুরেই না হয়ে এলে। তোমার তো কোনোদিন কোথাও। হাজারি বলিল, তোরা ছেলে ছোকরা, আমার বয়স 46, আমি তোর বাপের বয়সের মানুষ, আমার সঙ্গে ওসব কথা কেন? তোর ইচ্ছে, যা বুঝিস করগে যা। বাবুর কাছে কি পদ্মদিদির কাছে কিছু বলেন না ঠাকুর মশাই? দোহায় দুটি পায়ে পড়ি। আশ্চর্য এই যে মতির এই কথা হাজারির মনে এক ধরনের নতুন ভাবনা আনিয়া দিল। তাহার উচ্চাসা আছে, মতির মতো রাত বেড়াইয়া সুফুর্তি করার সময় নষ্ট করিলে ভগবান তাহাকে দয়া করিবেন না। মতি কি ভাবি আর বাহিরে গেল না। বাসনের ঘরে, হোটেলের পিতল কাঁসার থালা বাটি রান্নাঘরের পাশে সিন্দুকে থাকে। মাজা ঘষার পর রোজ রাত্রে বেচু চক্কতি নিচে দাঁড়াইয়া থাকিয়া সেগুলি গুনিয়া সিন্দুকে তুলিয়া রাখিয়া চাবি নিজের সঙ্গে করিয়া লইয়া যান। গিয়া শুইয়া পড়িল। হাজারিও বাসনের ঘরে শোয়। আজ সে বাহিরের গদির মেঝেতে তাহার পুরনো মাদুরখান পাতিয়া শুইল। না, যদুবাবুর হোটেলে সে যাইবে না। হোটেলের রাঁধুনিগিরি সব জায়গায় সমান। এই হোটেলে আছে পদ্ম, ও হোটেলে হয়তো আবার কি আছে কে জানে। তাছাড়া বেচুবাবু তাহার 5 বছরের অন্নদাতা। লোভে পড়িয়া এতদিনের অন্নদাতাকে ত্যাগ করিয়া যাওয়া ঠিক নয়। সে নিজে হোটেল খুলিবে, এই তো তাহার লক্ষ্য। রাঁধুনি বৃত্তি যতদিন করিতে হয় এই হোটেলেই করিবে, অন্য কোথাও যাইবে না। তাহার পর রাধা বল্লভ দয়া করেন, তখন অন্য কথা। পরদিন খুব সকালে পদ্মছি আসিয়া ডাকিল, ও ঠাকুর, দোর খোলো, এখনো ঘুম বাবা? কুম্ভকর্ণকে হার মানালে তোমরা? হাজারি তাড়াতাড়ি বিছানা হইতে উঠিয়া ছেঁড়া মাদুরখানা গুটাইয়া রাখিয়া দোর খুলিয়া দিল। একটু পরেই বেচু চক্কতি আসিলেন। দরজায়, গদিতে ও ক্যাশে বাক্সে গঙ্গাজলের ছিটা দিয়া ক্যাশ বাক্সের ডালার উপরটা সামান্য একটু গঙ্গাজল দিয়া মার্জনা করিয়া লইয়া পদ্মছিকে বলিলেন, ধুনো দে, বেলা হয়ে গেল। আজ হাটবার, ব্যাপারীদের ভিড় আছে, শিগগির করে আজ দে। আর সেদিনকার মতো পচা দইটই আনিস নে বাপু, ওতে নাম খারাপ হয়ে যায়।
শেষকালে স্যানিটারি বাবুর চোখে পড়ে যাবে, দরকার কি? ব্যাপারীরা সাধারণত পাড়াগাঁয়ে চাষা লোক। তাহারা দই খাইতে পছন্দ করে বলিয়া প্রতি হাটবারে তাহাদের জন্য কয়েক হাঁড়ি দইয়ের বরাদ্দ আছে। এই দই পদ্মছি তাহার নিজের ঘরে পাতিয়া হোটেল বিক্রয় করিয়া 2 পয়সা লাভ করিয়া থাকে, এবং সে যে প্রথম শ্রেণীর জিনিস সরবরাহ করে না তাহা বলাই বাহুল্য। পদ্মছি মুখ ঘুরাইয়া বলিল, বাবু, আপনার যত সব অনাছিষ্টে কথা। দই পচানো ঘন্ট? কে বলছে দই পচা? ওই মুখ পোড়া হাজারি ঠাকুর তো। ওর ছেড়াদ্দ চাল যদি আজ। হাজারি ঠাকুর কথাটা বলিয়াছিল বটে, তবে সেই দই পচা কি তাজা তাহা বলে নাই বলিয়াছিল ব্যাপারী খদ্দেররা বলা বলি করিতেছিল। এরকম খারাপ দই খাইতে দিলে তাহারা 14 পয়সার জায়গায় 12 পয়সার বেশি খোরাকি দিবে না। পদ্মছি রান্নাঘরের চৌকাঠে পা দিয়া ঝাঝালো ঝগড়ার সুরে বলিল, বলি, ও ঠাকুর দই, পচা দই তোমাকে কে বলেছে? হাজারি আমতা আমতা করিয়া বলিল, ওই সাধু মণ্ডল আর তার ভাইপো রোজ হাটেই তো এখানে খায়, ওরাই বলছিল। বলছিল? তোমার গলা ধরে বলতে গিয়েছে ওরা? তোমার মতো হিংসুক কুচুটে লোক তো কখনো দেখিনি। আমি দই দিই বলে তুমি হিংসে বুক ফেটে মরে যাচ্ছ, সে কি আমি বুঝি নে? তোমার শখের কুসুম গয়লানির ছাপ বাক্সে পয়সা না উঠলে কি আর তোমার মনে শান্তি আছে? গাঁজাখোর মুড়ি পোড়া বামুন কোথাকার। হাজারি জিভ কাটিয়া বলিল, ছি ছি, কি যে বলো পদ্মদিদি, তার ঠিক নেই। কুসুমের বাপের বাড়ি আমাদের গায়ে। আমায় জ্যাঠাই বলে ডাকে, আমি তাকে মেয়ে বলি। তার নামে অমন কথা বললে তোমার পাপ হবে না? ইহার উত্তরে পদ্মছি যাহা বলিল তাহা ছাপার অক্ষরে প্রকাশ করা যায় না। হাজারির চোখে প্রায় জল আসিল। কুসুমকে সে সত্যই মেয়ের মতো স্নেহ করে। তাহাদের গ্রামের রসিকলাল ঘোষের মেয়ে, রানাঘাটে তার শ্বশুর বাড়ি। অল্প বয়সে বিধবা হইয়াছে। এখন দুধ বেচিয়া দই বেচিয়া ছোট ছোট 2টি ছেলেকে মানুষ করে। এক শাশুড়ি ছাড়া বাড়িতে কেহ নাই। হঠাৎ একদিন পথে দুজনের দেখা। জ্যাঠামশাই যে, দাঁড়ান, একটু পায়ে ধুলো দিন। আপনি এখানে কোথায়? আরে কুসুম, কোত্থেকে তুই এখানে? এই তো আমার শ্বশুর বাড়ি, ছোট বাজারে মন্দিরের গায়ে। আপনি কি আজ বাড়ি থেকে এসেছেন? না রে, আমি রেলবাজারে হোটেলে কাজ করি। আজ মাস 6-7 আছি। বিদেশে একই গ্রামের মানুষ দেখিয়া দুজনেই খুব খুশি হইল। সেই হইতে কুসুম হাজারি ঠাকুরের হোটেলে দুধ দই বেচিতে গিয়াছে। গরিব বলিয়া হাজারি ঠাকুর অনেকবার লুকাইয়া হোটেল হইতে রাধা ভাত তরকারি তাহাকে থালা করিয়া বাড়িয়া দিয়াছে। দুধ দই বেচিয়া ফিরিবার সময় কুণ্ডুদের পাত্রের আড়তের গলিটা দাঁড়াইয়া কুসুম থালা লইয়া গিয়াছে। ইহাদের মেলামেশা ও ঘনিষ্ঠতা পদ্মছির চোখ এড়াই নাই, সুতরাং সে বলিতেই পারে। দুপুরের পর হাজারি প্রতিদিনের মতো চূর্ণির ধারে যাইতেছে, এমন সময় কুসুমের সঙ্গে দেখা হইল। কুসুম দুধের ভার হাতে ঝুলাইয়া বাড়ি ফিরিতেছিল। তাহার বয়স 24-25, বেশ স্বাস্থ্য, রং শ্যামবর্ণ, মুখশ্রী বেশ শান্ত। হাজারি বলিল, বাড়ি ফিরছিস এত বেলায় যে? কুসুম বলিল, জ্যাঠামশাই, বড্ড দেরি হয়ে গেল। নিজের তো দুধ নেই, কায়েতপাড়া থেকে দুধ আনি, তবে বিক্রি করি, তবে বাড়ি ফিরি। আসুন না আমাদের বাড়ি। না, এখন আর কোথায় যাব? তুই যা, খাবি দাবি। কুসুম কিছুতেই ছাড়ে না, বলিল, আমার খাওয়া দাওয়া জ্যাঠামশাই, শাশুড়ি রেঁধে রেখে দিয়েছে, গিয়ে খাবো। কতক্ষণ লাগবে? আসুন না। হাজারি অজ্ঞতা গেল। 6 চাল একখানা বড় ঘর, সেখানেতে কুসুমের শাশুড়ি থাকে, আর একখানা ছোট 4 চালা ঘরে কুসুম ছেলে দুটি লইয়া থাকে। শাশুড়ির সহিত কুসুমের খুব সদ্ভাব নাই। কুসুম নিজের ঘরে হাজারিকে লইয়া গিয়ে বসাইল। ঘরের মধ্যে একখানা তক্তপোষ, পুরো কাঁথা পাতিয়া, সুন্দর পরিপাটি বিছানা তাহার উপরে। তক্তপোষের নিচে বালি দেওয়া আর বছরের আলু। এক কোণে কতকগুলি হাঁড়ি কুড়ি ও একটা বড় জ্বালাবাসের আলনাতে কতকগুলি লেপ কাঁথা বাঁধা।
একটা জলচৌকিতে থান কতক পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে পিতল কাঁসার বাসন। ঘর দেখিয়া হাজারের মনে হইল কুসুম বেশ সাজায় রাখিতে জানে জিনিসপত্র। কুসুম বলিল, পান খাবেন জ্যাঠামশাই? দে একটা। আর তুই খেতে যা, বেলা অনেক হয়েছে। কিন্তু কুসুমের দেখা গেল খাওয়ার সম্বন্ধে কোনো তাড়া নাই। হাজারিকে পান দিয়া সেই যে হাজারির সামনে মেঝেতে বসিয়া গল্প করিতে লাগিল, প্রায় ঘণ্টাখানেক হইয়া গেল, সে নড়িবার নামও করে না। দেখিয়া হাজারি ব্যস্ত হইয়া পড়িল। বলিল, তুই খেতে যা না, আমি যাই, আবার উনুনে আঁচ দিতে হবে সকাল সকাল। কুসুম বলিল, যাচ্ছি এবার। বলিয়া আর যায় না। আরও আধ ঘণ্টা কাটিয়া গেল। কুসুম আর যায় নাই। বাবা মারা গিয়াছে। ভাইয়েরা গরিব বলিয়া হোক বা ভাই বউদের জন্যই হোক, তাহাকে বাপের বাড়িতে কেহ লইয়া যায় না। নিজে দু একবার গিয়াছিল, বেশি দিন টিকিতে পারে নাই। ভাই বউদের ব্যবহার ভালো নয়। হাজারির সঙ্গে কুসুম সেই সব কাহিনী বলিতে লাগিল। ছেলেবেলায় গ্রামে কি পথে করিয়াছিল কি, সেই বিষয়ে কথাও তাহার আর ফুরায় না। এখানে ছোলার শাক পয়সা দিয়ে কিনতে হয়। আমাদের গায়ের যুগিপাড়ার মাঠে আমরা ছোলার শাক তুলতে যেতাম জ্যাঠামশাই। একবার, তখন আমার বয়স 9 বছর। আমি আর সাধু কুমুরের মেয়ে আদর, আমরা দুজন গিয়েছি ছোলার শাক তুলতে। একটা মিন্সে দেখি জ্যাঠামশাই ছোলার খেতে বসে কচি ছোলা তুলে তুলে খাচ্ছে। আমাদের দেখে দৌড় দৌড়, বিষম দৌড়। আমরা তো হেসে বাঁচিনি, ভেবেছে বুঝি আমাদের ক্ষেত। বলিয়া কুসুম মুখে কাপড় দিয়া হাসিতে হাসিতে গড়াইয়া পড়ে আর কি। হাজারি দেখিল ইহা ছেলে মানুষই গল্প শুনিতে গেলে ওদিকে হোটেল যাইতে বিলম্ব হইবে। পদ্মছি মুখ নাড়ার চোটে অতিষ্ঠ করিয়া তুলিবে। সে উঠিতে যাইতেছে। কুসুম বলিল, দাঁড়ান জ্যাঠামশাই, আপনার জন্য একটা জিনিস করে রেখেছি, সেইটি দেবার জন্যই আপনাকে নিয়ে এলাম। বলিয়া একটা কাপড়ের পুটুলি খুলিয়া একখানা কাঁথার বাহির করিয়া হাজারির সামনে মিলিয়া ধরিয়া বলিল, কেমন হয়েছে কাঁথাখানা? বাহ, বেশ হয়েছে রে। কুসুম কাঁথাখানি পাঠ করিতে করিতে হাসি মুখে বলিল, আপনি এখানে রাত্রে পেতে শোবেন। আপনি শুধু মাদুরের উপর শুয়ে থাকেন হোটেলে। আমার অনেক দিনের ইচ্ছে একখানা কাঁথা আপনাকে সেলাই করে দেব। তা 2-3 মাস ধরে একটু একটু করে এখানে আজ দিন 5-6 হলো শেষ হয়েছে। হাজারি ভারী খুশি হইল। কুসুমের বাবা রসিক ঘোষ প্রায় তাহার সমবয়সী। কুসুম তাহার মেয়ের সমান, একই গায়ের লোক। তাহা হইলেও কি সবাই করে? গায়ে তো কত লোক আছে। মুখে বলিল, বেঁচে থাক মা, মেয়ে না হলে বাপের জন্য এত আত্মী দেখায় কে? ভারী চমৎকার কথা, আমি পেতে শুয়ে বাঁচব এখন। ভারী চমৎকার কথা, বেশ বেশ। কুসুম বলিল, জ্যাঠামশাই, আপনি তো বললেন মেয়ে না হলে কে করে, কিন্তু আমিও বলছি বাবা না হলে হোটেল থেকে নিজের মুখের ভাতের থালা কে মেয়েকে দেয় লুকিয়ে? শ্রাবণ মাসে সেই উপ্রঝান্ত্র বাদলায়। কুসুমের চোখ দিয়া জল গড়াইয়া পড়িতে সে বা হাতে আঁচল দিয়া চোখ মুছিয়া চুপ করিয়া মাটির দিকে চাহিয়া রহিল। কিছুক্ষণ পরে বলিল, মাথার উপর ভগবান জানেন, আর কেউ জানে না। আপনি আমার জন্য যা করছেন, আপনি ব্রাহ্মণ দেবতা। আমি ছোট জাতের মেয়ে, আমার ছোট মুখে বড় কথা সাজে না। তবে আমিও বলছি, ওপরের দেনওয়ালা আপনাকে ভাতের থালার বদলে মোহরের থালা যেন দেন, আমিও যেন দেখে মরি। বলিয়াই সে আসিয়া হাজারির পায়ে গড় হইয়া গলায় আঁচল দিয়া প্রণাম করিল। সেদিন ছিল বেশ বর্ষা। হাজারি দেখিল হোটেলের গদির ঘরে অনেকগুলি ভদ্রলোক বসিয়া আছে। অন্যদিন এই ধরনের খদ্দের এ হোটেলে সাধারণত আসে না। হাজারি ইহাদের দেখিয়া একটু বিস্মিত হইল। বেচু চক্কুতি ডাকিল, হাজারি ঠাকুর, এদিকে এসো। হাজারি গদির ঘরে দরজায় আসিয়া দাঁড়াইলে ভদ্রলোকদের একজন বলিলেন, এই ঠাকুরটির নাম হাজারি? বেচু চক্কুতি বলিল, হ্যাঁ বাবু, এরই নাম হাজারি। বাবুটি বলিলেন, এর কথাই শুনেছি। ঠাকুর, তুমি আজ বর্ষার দিনে আমাদের মাংস পোলাও রেঁধে ভালো করে খাওয়াতে পারবে? তোমার
আলাদা মজুরি যা হয় দেব। বেচু বলিল, ওকে আলাদা মজুরি দেবেন কেন বাবু? আপনাদের আশীর্বাদে আমার হোটেলের নাম অনেক দূর অবধির লোক জানে। ও আমারই ঠাকুর, ওকে কিছু দিতে হবে না। আপনারা যা হুকুম করবেন তাও করবে। এই সময় পদ্মঝি বেচু চক্রবর্তীর ডাকে ঘরে ঢুকিল। বেচু চক্রবর্তী কিছু বলিবার পূর্বে জৈনিক বাবু বলিল, ঝি, আমাদের একটু চা করে খাওয়া তো এই বর্ষার দিনটাতে। না হয় কোনো দোকান থেকে একটু এনে দাও। বুঝলেন চক্রবর্তী মশাই, আপনার হোটেলের নাম অনেক দূর পর্যন্ত যে গিয়েছে বললেন, সে কথা মিথ্যা নয়। আমরা যখন আজ শিকারে বেরিয়েছি তখন আমার পিসতুতো ভাই বলে দিয়েছিল, রান্নাঘাট যাচ্ছ, শিকার করে ফেরবার পথে রেলবাজারে বেচু চক্রবর্তীর হোটেলে হাজারি ঠাকুরের হাতে মাংস খেয়ে এসো। তাই আজ সারাদিন জলায় আর বিলে পাখি মেরে বেরিয়ে বেরিয়ে ভাবলাম, ফিরবার গাড়ি তো রাত 10টায়, তাই বর্ষার দিনে গরম গরম মাংস একটু খেয়েই যাই। মজুরি কেন দেব না চক্রবর্তী মশাই? ও আমাদের রান্না করুক, আমরা ওকে খুশি করে দিয়ে যাব। ওর জন্যই তো এখানে আসা। কথা শুনিয়া হাজারি অত্যন্ত খুশি হইয়া উঠিল। আরও সে খুশি হইল এই ভাবিয়া যে চক্রবর্তী মশাইয়ের কানে কথাগুলি গেল, তাহার চাকুরির উন্নতি হইতে পারে। মনিবের সুনজরে পড়িলে কিনা সম্ভব। খুশির চোটে ইহা সে লক্ষ্যই করিল না যে পদ্মঝি তাহার প্রশংসা শুনিয়া এদিকে হিংসা নীলবর্ণ হইয়া উঠিয়াছে। বাবুরা হোটেলের উপর নির্ভর করিল না, তাহারা জিনিসপত্র নিজেরাই কিনিয়া আনিল। হাজারি ঠাকুর মাংস রাঁধিবার একটি বিশেষ প্রণালী জানে। মাংসে একটুকু জল না দিয়া নেপালি ধরনের মাংস রান্নার কায়দায় সে তাহাদের গ্রামের নেপাল ফেরত ডাক্তার শিবচরণ গাঙ্গুলির স্ত্রীর নিকট অনেকদিন আগে শিখিয়াছিল। কিন্তু হোটেলের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে মাংস কোনোদিনই থাকে না। তবে বাধা খদ্দেরগণের মনস্তুষ্টির জন্য মাংস একবার বা দুবার মাংস দেওয়ার ব্যবস্থা আছে বটে। সে রান্নার মধ্যে বিশেষ কৌশল দেখাইতে গেলে চলে না, বা হাজারি ইচ্ছাও করে না। যেমন ভালো শ্রোতা না পাইলে গায়কের ভালো গান করতে ইচ্ছা করে না, তেমনই। হাজারি ঠিক করিল, পদ্মঝি তাহাকে 2 চক্ষু পাড়িয়া যেমন দেখিতে পারি না, তেমনি আজ মাংস রাঁধিয়া সকলের বাহাবা লইয়া পদ্মঝির চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিবে। তাহাকে যত ছোট মনে করেও তত ছোট সে নয়। সেও মানুষ, সেও অনেক বড় মানুষ। ভালো জোগাড় না দিলে ভালো রান্না হয় না। পদ্মঝি জোগাড় দিবে না এ জানা কথা। হোটেলের অন্য উড়ে বামুনটিকে বলিতে পারা যায় না, কারণ সে হোটেলের সাধারণ রান্না রাঁধিবে। একবার ভাবিল কুসুমকে আনব, পরক্ষণে স্থির করিল তার দরকার নেই। লোকে কে কি বলবে? পদ্মঝি তো বটি পাতিয়া কুটিবে কুসুমকে। যাক, নিজে যাহা হয় করিয়া লইবে এখন। বেলা হইয়াছে। হাজারি বাজার হইতে কেনা তরিতরকারি মাংস নিজেই কুটিয়া বাছিয়া লইয়া রান্না চাপাইয়া দিল। বর্ষা যেন নামিয়াছে হিমালয় পাহাড় ভাঙিয়া। কাঠগুলো ভিজিয়া গিয়াছে। মাংস সে কয়লার জালে রাঁধিবে না। তাহার সে বিশেষ প্রণালীর মাংস রান্না কয়লার জালে হইবে না। সব রান্না শেষ হইতে বেলা 2টা বাজিয়া গেল। তারপরে খরিদ্দার বাবুরা খাইতে বসিল। মাংস পরিবেশন করিবার অনেক পূর্বেই ওস্তাদ শিল্পীর গর্ব ও আত্মপ্রত্যয়ের সহিত হাজারি বুঝিয়াছে আজ যে ধরনের মাংস রান্না হইয়াছে ইহাদের ভালো না লাগিয়া উপায় নাই। হইলও তাই। বাবুরা বেচু চক্রবর্তীকে ডাকাইলেন। হাজারি ঠাকুরের সম্বন্ধে এমন সব কথা বলিলেন যে বেচু চক্রবর্তীও যেন অস্বস্তি বোধ করিতে লাগিল। সে কথা নিয়া চাকরকে ছোট করিয়া রাখিয়া মনিবের সুবিধা আছে, তাহাকে বড় করিলেই সে পাইয়া বসিবে। যাইবার সময় একজন বাবু হাজারিকে আড়ালে ডাকিয়া বলিলেন, তুমি এখানে কত পাও ঠাকুর? 7 টাকা আর খাওয়া পড়া। এই 2 টাকা তোমাকে আমরা বকশিস দিলাম। চমৎকার রান্না তোমার। যখন আমরা এদিকে আসব তুমি আমাদের রেঁধে খাইও। হাজারি আমি খুশি হইল। বকশিস ইহারা হয়তো কিছু দিবেন সে আশা করিয়াছিল বটে, কি 2 টাকা দিবেন তা সে ভাবেন নাই। যাইবার সময় বেচু চক্রবর্তীর সামনে বাবুরা হাজারির রান্নার আরেক দফা প্রশংসা করিয়া গেলেন, আর একবার শীঘ্রই শিকারে আসিবেন এইদিকে। তবে এখানে আসিয়া হাজারি ঠাকুরের হাতে মাংস না খাইলে তাহাদের চলিবেই না।
বেশ হোটেল করেছেন চক্কতি মশাই। বেচু চক্কতি বিনীতভাবে কাচুমাচু হইয়া বলিল, আগে বাবু, মশাইরা রাজসই লোক, সব দেখতে পাচ্ছেন, সব বুঝতে পাচ্ছেন। এই রানাঘাট রেল বাজারে হোটেল আছে অনেকগুলো, কিন্তু আপনাদের মতো লোক যখনই আসে সকলেই দয়া করে এই গরিবটির কুড়েতেই পায়ের ধুলো দিয়ে থাকেন। তা আসবেন যখন আপনাদের ইচ্ছে হয়, আগে থেকে একখানা চিঠি দেবেন, সব মজুদ থাকবে আপনাদের জন্য। বলবেন কলকাতায় ফিরে 2-4 জন আলাপি লোককে, যাতে এদিকে এলে তারাও এখানেই এসে ওঠেন। বাবু, তা আমার বামুনের মজুরিটা? হে হে, কত মজুরি দেব? তা দিন বাবু, একবেলার মজুরি 8 আনা দিন। বাবুরা আরও 8 আনা পয়সা বেচুর হাতে দিয়া চলিয়া গেলেন। বেচু হাজারি ঠাকুরকে ডাকিয়া বলিল, ঠাকুর, আজ আর বেরিও না কোথাও, বেলা গিয়েছে, উনুনে আজ আর একটু পরে দিতে হবে। পদ্ম কোথায়? পদ্মদিদি থালা বাসন বার করছে, ডেকে দেব? পদ্মঝি আজ যে মুখে ভার করিয়া আছে, হাজারি তা বুঝিয়াছিল। আর হোটেলে সকলের সামনে তাহার প্রশংসা করিয়া গিয়াছে বাবুরা, আজ আর তার কি তাহার মনে সুখ আছে? পদ্মঝির মনস্তষ্টি করিবার জন্য তাহার ভাতের থালায় হাজারি বেশি করিয়া ভাত, তরকারি ও মাংস দিয়াছিল। পদ্মঝি কিছুমাত্র প্রসন্ন হইয়াছে বলিয়া মনে হইল না, মুখ যেমন ভাত তেমনই রইল। ভাতের থালা উঠাইয়া লইয়া পদ্মঝি হঠাৎ প্রশ্ন করিল, রাজসা মাংস আর কতটা আছে ঠাকুর? বলিয়া ডেকচির দিকে চাহিল। এমন চমৎকার মাংস কুসুমের বাড়ি কিছু দিয়ে আসিবে। সে ব্রাহ্মণের বিধবা নয়, মাছ মাংস খাইতে তাহার আপত্তি নয়। ভাবিয়া ডেকচিতে 1.5 পোয়া আন্দাজ মাংস হাজারি রাখিয়া দিয়াছিল। পদ্মঝি কি তাহা দেখিতে পাইল? পদ্ম দেখিয়াছে বুঝিয়া হাজারি বলিল, সামান্য একটু আছে। কি হবে ওটুকু? আমায় দাও না, আমার আজ ভাগ্নি জামাই আসবে, তুমি তো মাংস খাও না। কুসুমের জন্য রাখা মাংস পদ্মঝিকে দিতে হইবে। যার মুখ দেখিতে ইচ্ছে করে না হাজারির, হাজারি মাংস খায় না তাহা নয়, হোটেলে মাংস রান্না হইলেই হাজারি নিজের ভাগের মাংস লুকাইয়া কুসুমকে দিয়া আসে, নিজেকে বঞ্চিত করিয়া। পদ্মঝি তাহা জানে, জানে বলিয়াই তাহাকে আঘাত করিয়া প্রতিশোধ লইবার ইচ্ছা উহার মনে জাগিয়াছে, ইহাও হাজারি বুঝিল। হাজারি বলিল, তোমায় তো দিলাম পদ্মদিদি, একটুখানি পড়ে আছে ডেকচির তলায়, ওটুকু আর তুমি কি করবে? কি করব বললুম, তা তোমার কানে গেল না? ভাগ্নি জামাই এসেছে শুনলে না? যা দিলে এতটুকুতে কি কুলোবে? ঢেলে দাও ওটুকু। হাজারি বিপন্ন মুখে বলিল, আমি একটু রেখে দিচ্ছি, আমার দরকার আছে। পদ্মঝি ঘুরিয়া দাঁড়াইয়া শ্লেষের সুরে বলিল, কি দরকার? তুমি তো খাও না, কাকে দেবে শুনি? হাজারি বলিল, দেব, ও একজন একটু চেয়েছে। কে একজন? আছে, ও সে তুমি জানো না। পদ্মঝি ভাতের থালা নামাইয়া হাত নাড়িয়া বলিল, না, আমি জানি নে। তা কি আর জানি? আর সে জানা জানি আমার দরকার নেই। হোটেলের জিনিস তুমি কাউকে দিতে পারবে না, তোমায় অনেকদিন বলে দিয়েছি। বেশ, তুমি আমায় না দাও। চক্কতি মশাই শালাও আজ কলকাতা থেকে এসেছে, তার জন্য মাংস বাটি করে আলাদা রেখে দাও, ওবেলা এসে খাবে এখন। আমি না পেতে পারি, সে হোটেলের মালিকের আপনার লোক, সে তো পেতে পারে। বেচু চক্কতির এই শালাটিকে হাজারে অনেকবার দেখিয়াছে। মাসের মধ্যে 10 দিন আসিয়া ভগ্নিপতির বাড়ি পড়িয়া থাকে, আর কালা পেরে ধুতি পরিয়া টেরি কাটিয়া হোটেলে আসিয়া সকলের ওপর কর্তৃত্ব চালায়। কথায় কথায় ঠাকুর চাকরকে অপমান করে, চোখ রাঙায়, যেন হোটেলের মালিক নিজেই। গল্পের আসবাই অগ্নিলাচারিণী আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল। আজ ছিল এর প্রথম পর্ব। আপনারা নতুন যারা আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আশেপাশের সবাইকে জানিয়ে দেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।